আজকে প্রথমেই কুইজ টাইম। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে বঙ্গ বিজেপির সব থেকে বড় শত্রুর নাম কি? 90% নিঃসন্দেহে বলেছেন, কি বোকা বোকা প্রশ্ন রে বাবা। আর তাই চোখ বুজে তারা বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস। অন্তত 5% একটু তলিয়ে ভেবে উত্তর দিয়েছেন, আরে আদর্শগতভাবে বিপরীত মেরুতে আছে, তাই তৃণমূলের থেকে আরো বড় বিপদের নাম বাম, তাই এই মুহূর্তে বঙ্গ বিজেপির সব থেকে বড় শত্রুর নাম সিপিএম। অন্তত 4% সেফ খেলেছেন, সেই চেনা উত্তরটা দিয়েছেন, জানি না বা বলতে পারবো না। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, পরের সব উত্তরই ভুল। এই মুহূর্তে বঙ্গ বিজেপির সব থেকে বড় শত্রুর নাম বঙ্গ বিজেপি। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, এমনিতে বিজেপি বলছে যে এক হ্যায় তো সেফ হ্যায়, বাটেঙ্গে তো কাটেঙ্গে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে কোথাও গিয়ে একটা গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া পড়ছে। শুভেন্দু গোষ্ঠী, দিলীপ গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, সংঘ ঘনিষ্ঠ গোষ্ঠী, আদি গোষ্ঠী, নব্য গোষ্ঠী, তৎকাল গোষ্ঠী, শুধু গোষ্ঠী গোষ্ঠী গোষ্ঠী। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব আরো চরমে উঠতে পারে যখনই বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা হবে। দেখুন, সুকান্ত মজুমদার যিনি বর্তমানে রাজ্য সভাপতি রয়েছেন, তাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে। সুতরাং এটা খুব অবভিয়াস যে সুকান্ত মজুমদার খুব তাড়াতাড়ি রিপ্লেস হবেন এবং তার জায়গায় একজন পূর্ণ সময়ের জন্য রাজ্য সভাপতি বিজেপি পাবে। এবং এখানেই আশঙ্কা করা হচ্ছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো চরমে উঠতে পারে। কেননা কোথাও গিয়ে একটা বার্তা যাচ্ছে, যিনি বর্তমানে রাজ্য সভাপতি হবে, যদি 2026-এ বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে তিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছেন। ফলে সেই জায়গা থেকে এই দ্বন্দ্ব যেন আরো চরমে উঠেছে। ফলে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষের এত ক্ষোভ রয়েছে, এত কিছু ইস্যু তাদের কার্যত হাতে লুপা ফুলটোসের মতো তুলে দেওয়া হচ্ছে, অথচ বিজেপির আন্দোলন কোথাও গিয়ে দানা বাঁধছে না। তারা নিজেদের মধ্যেই কোথাও গিয়ে লড়াইয়ে যেন জরাজীর্ণ হয়ে যাচ্ছে। এবং সেইভাবে যখন আন্দোলনমুখী করা যাচ্ছে না, দলকে রাস্তায় নামানো যাচ্ছে না, তার সব থেকে বড় প্রমাণ আসছে এই যে বিজেপি একটা সদস্য সংগ্রহ অভিযান করেছে না, সেইখানে। যদিও শেষ বেলায় একটা ঝোড়ো ব্যাটিং হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের আস্থা কি তাদের জেতা যাচ্ছে? আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, যখন বিজেপির রাজ্য সভাপতিটা চুজ করা হবে, একটাই পদ, একজন ব্যক্তি বসবে। সুতরাং বাকিরা সেখানে ক্ষুণ্ণ হতে পারেন, বাকিদের গোষ্ঠী সেখানে ক্ষুণ্ণ হতে পারে, এবং বিজেপির এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো বাড়তে পারে। এবং এই কারণেই এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এত কিছু হয়ে যাওয়ার পরও বুক ঠুকে বলছে যে 2026-এ তারাই আবার ক্ষমতায় আসছে, শুধু ক্ষমতায় আসছে না, 250 আসন নিয়ে ক্ষমতায় আসছে। এবং সাধারণ মানুষ যারা ভোটার, যারা ভোটটা দিতে যাবেন, তারাও চান এই রাজ্যে পরিবর্তন হবে। তারাও কিন্তু আর আস্থা রাখতে পারছেন না যে এই রাজ্যে 2026-এও পরিবর্তন ঘটতে পারে। আর এই রাজ্য নিয়ে এটা কিন্তু ঠেকে শিখে গেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দেখুন, বিজেপির এখানে রাজ্য সভাপতি তৈরি করার আগে আরেকটা বড় পদক্ষেপ হতে চলেছে, সেটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে এক সভাপতির বদল ঘটবে। কেননা জেপি নাড্ডা, যিনি বর্তমানে জাতীয় সভাপতি রয়েছেন, তাকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং যেহেতু তার টার্ম কমপ্লিট হয়ে গেছে, সুতরাং সেখানেও একটা রিপ্লেসমেন্ট হবে। কিন্তু সেখানে একাধিক ইস্যু আছে, একাধিক সমীকরণ আছে, এবং কোন সমীকরণ অনুযায়ী শেষ পর্যন্ত সেখানে জাতীয় সভাপতি নির্বাচন হবে, এইটা কিন্তু এখনো ঠিক হচ্ছে না। কি কি সমীকরণ রয়েছে? এক, মল্লিকার্জুন খার্গে, তাকে দক্ষিণ ভারত থেকে কংগ্রেস জাতীয় সভাপতি করেছে, সুতরাং সেই জায়গায় তাকে কাউন্টার করার জন্য একজন দক্ষিণাত্যের কেউ আসবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, উত্তর ভারত বা পশ্চিম ভারত, সেখানে কিন্তু স্যাচুরেশনের জায়গায় চলে গেছে বিজেপি। এবং তারা নতুন যে জায়গাটা দেখছে তাদের ভোট ব্যাংক বাড়াবার জন্য, সেটা হচ্ছে দাক্ষিণাত্য। কেরালে তারা প্রথম সাংসদ পেয়েছেন, কেরালে তাদের একটা ভালো চান্স রয়েছে। হয়তো বিধানসভা নির্বাচনের কিছু খুব একটা ভালো কিছু হবে না, কিন্তু লক্ষ্য 2029-এর নির্বাচন, সেখানে কেরালা ভালো লক্ষ্য থাকছে। তেলেঙ্গানা, সেখানে তো সরাসরি কংগ্রেস বনাম বিজেপি হয়ে গেছে, সেখানে ক্ষমতায় আসার চেষ্টা করা হবে। অন্ধ্রপ্রদেশ, সেখানে মিলিজুলি সরকার রয়েছে, কিন্তু বিজেপি নিজেদের সংগঠন বাড়াতে চাইবে। তামিলনাড়ু আরেকটা খুব ভালো জায়গা, যেখানে বিজেপি ভালো ফল করতে পারে আগামী দিনে। কর্ণাটক, সেখানে অ্যান্টি ইনকামবেন্সি চালু হয়ে গেছে কংগ্রেসের বিরুদ্ধে। দাক্ষিণাত্যের প্রথম রাজ্য যেখানে বিজেপি পদ্ম ফুটিয়েছিল, সেই রাজ্যেও পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। সুতরাং সেই জায়গা থেকে যদি একজন দক্ষিণ ভারতীয় কেউ জাতীয় সভাপতি হন, সেটা কিন্তু বিজেপির জাতীয় রাজনীতির জন্য একটা খুব পজিটিভ পয়েন্ট। অন্যদিকে আরেকটা ইকুয়েশন উঠে আসছে, সেটা হচ্ছে আম্বেদকর ইস্যুতে যেভাবে অমিত শাহজিকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, তার কাউন্টার ন্যারেটিভ হিসেবে কি কাউকে একজন দলিত মুখকে উঠিয়ে নিয়ে আসা হবে, সেই সমীকরণটাও রয়েছে। এমনকি
রাষ্ট্রপতি করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। সেই জায়গা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আজ অব্দি কিন্তু কোনো কেউ মহিলা বসেননি। সেখানে কি একজন মহিলা মুখকে নিয়ে আসা হবে? এই সমস্ত যখন চলছে তখন সেখানে যে নামগুলো শর্টলিস্ট করে উঠে আসছে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন। এখন নরেন্দ্র মোদী খুব একটা ইচ্ছুক নন তার মন্ত্রিসভা থেকে গুরুত্বপূর্ণ কোনো সদস্যকে তুলে নিয়ে গিয়ে সংগঠনে বসানো, কেননা 6 মাস আগেই মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে সেটা চান না। অন্যদিকে আরেকটা পয়েন্টও শোনা যাচ্ছে যে সংঘ ঘনিষ্ঠ কাউকে বসানো হবে, সংঘের পছন্দের কাউকে বসানো হবে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা ইকুয়েশন উঠে আসছে যে সংঘ ঘনিষ্ঠ কাউকে বসাতে গিয়ে একটা আলাদা পাওয়ার হাউস যদি তৈরি হয়ে যায়, অর্থাৎ সংগঠন আর সরকারের মধ্যে যদি একটা কোথাও গিয়ে ক্ল্যাশ তৈরি হয়ে যায়, সেখানে কিন্তু আগামী দিনে সরকার চালানো মুশকিল হয়ে যাবে, কেননা 272-এর গন্ডি কিন্তু এখনো পেরোনো যায়নি। সুতরাং এই সমস্ত ইকুয়েশন যখন মাথায় রেখে কাউকে শর্টলিস্ট করা হচ্ছে, সেই সময় গোদের উপর বিষ ফোঁড়ার মতো আরেক পয়েন্ট চলে এসছে সর্বভারতীয় ক্ষেত্রে, সেটা দিল্লি নির্বাচন। মোটামুটি শোনা যাচ্ছিল 15ই জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন হতে পারে, কিন্তু সেই সময় দিল্লির নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। ফলে দিল্লির নির্বাচনটা শেষ করে গিয়ে ফেব্রুয়ারির 3য় সপ্তাহ নাগাদ এই সভাপতি ঘোষণা হতে পারে, এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। আর তার ফলে কি বাংলার সভাপতি নির্বাচনও পিছিয়ে যাবে? যেটুকুনি শোনা যাচ্ছে যে বাংলায় সভাপতি নির্বাচন আপাতত পিছিয়ে যাচ্ছে না, হয়তো জাতীয় সভাপতি নির্বাচন হওয়ার আগেই বাংলাতে সভাপতি ঠিক হয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে দায়িত্বটা কে পাবেন? সুকান্ত মজুমদার যেভাবে বর্তমানে চালাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার সঙ্গে সঙ্গে রাজ্য সভাপতি, সেটাই কি কন্টিনিউ করবে? যিনি বিরোধী দলনেতা আছেন শুভেন্দু অধিকারী, তার প্রতি একটা বেশি মানুষের সমর্থন রয়েছে, একটা রাজ্য আইনি তিনি মুখ হিসেবে উঠে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে উঠে এসেছেন, তাকে কি রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হবে? নাকি দিলীপ ঘোষ, যার আমলে এই রাজ্যে বিজেপি সব থেকে বেশি সাফল্য পেয়েছিল, সেই দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হবে, নাকি নতুন কাউকে ইন্ট্রোডিউস করা হবে? এই সমস্ত পয়েন্ট যখন ভাবনা চিন্তা করা হচ্ছে, তখন একটা কথাই সামনে থেকে উঠে আসছে, সেটা হচ্ছে যে এই 3 নেতাই কিন্তু বর্তমানে বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। যেহেতু একটাই পদ, একজনকেই বসানো যাবে, কাউকে একটা দায়িত্ব দেওয়া হবে, কিন্তু এই 3 নেতার এমনই গুরুত্ব রয়েছে এবং সমর্থক কর্মীদের মধ্যে এদের এতখানি অ্যাকসেপ্টেন্স রয়েছে যে এদেরকে কোনো একটা নির্দিষ্ট দায়িত্বে যদি বন্দি করে রেখে দেওয়া হয়, সেটা রাজ্য বিজেপির জন্য খুব একটা পজিটিভ হবে না। দায়িত্ব যেই পান, এদের মধ্যেও কেউ পেতে পারেন, এদের বাইরেও কেউ পেতে পারেন, কিন্তু এই 3 নেতাকে রাজ্য স্তরে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে হবে এবং সব থেকে বেশি ফায়দাটা মমতা বিরোধিতা, তৃণমূল বিরোধিতা, এই জায়গাটা তুলে আনতে হবে। এবং এটা করলে সব থেকে বেশি যে বার্তাটা যাবে, যেটা এই মুহূর্তে বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা সকলে এক আছি, হাম সাথ সাথ হ্যায়। এবং যখনই মানুষের কাছে এই বার্তা যাবে যে বিজেপি, বঙ্গ বিজেপির মধ্যে কোনো টাসেল নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, যেই মুখ্যমন্ত্রী হন, যেই রাজ্য সভাপতি হন, সকলের এক এবং একমাত্র লক্ষ্য এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরানো, এখানকার সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারা কিন্তু অনেক বেশি কনফিডেন্স পাবেন। এবং যারা ফ্লোটিং ভোটার, যারা ভাবছেন এখনো কাউকে ভোটটা দেবেন, যারা দিতে চান তৃণমূলের বিপক্ষে কিন্তু বিজেপি সম্বন্ধে এখনো সেই কনফিডেন্সটা পাচ্ছেন না, সেই ভোট ব্যাংকটাকে কিন্তু অ্যাট্রাক্ট করা যাবে। ফলে যেই রাজ্য সভাপতি হন না কেন, এই 3জনকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রাজ্য স্তরে ব্যবহার করা হবে, এটা মোটামুটি নিশ্চিত। এবং কেন্দ্রীয় নেতৃত্ব এটা চান এই বার্তাটা মানুষের কাছে পৌঁছতে, যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এই বার্তাটা দিতে হবে। এবং সেই জন্য নাকি দফায় দফায় এই নেতাদের সঙ্গে বৈঠক হয়ে গেছে। ফলে কে রাজ্য সভাপতি হচ্ছে এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু একটা খুব সদর্থক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় বিজেপি। সেটা হচ্ছে যে তারা কিন্তু জেলা ধরে ধরে পর্যবেক্ষকের ব্যবস্থা করতে চলেছে, যে সিস্টেমটা এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে নেই। এতদিন বিজেপির যে স্ট্রাকচারটা রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, তারপর রাজ্য নেতৃত্ব, এরপর জেলা নেতৃত্ব, এরপর মন্ডল নেতৃত্ব এবং তারপর ভূস্তরের নেতৃত্ব, এই স্ট্রাকচারটা রয়েছে। সেই স্ট্রাকচারকে কোনো রকমই ডিভিয়েট করা হবে না, সেই স্ট্রাকচারই থাকবে। যেই রাজ্য সভাপতি হন তার মতো করে সংগঠন সাজাবেন, সাধারণ সম্পাদক সংগঠনকে সঙ্গে নিয়ে, কিন্তু তার পাশাপাশি জেলা ভিত্তিক একটা করে পর্যবেক্ষক নিয়োগ হতে পারে। কেন এই জেলা ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ হবে? দেখুন, সংগঠন যেভাবেই সাজানো হোক না কেন, তারা পারফর্ম করতে পারছে কিনা, এইটা হচ্ছে ফাইনাল কথা। যদি তারা পারফর্ম করতে না পারেন, তাহলে তাদের রিপ্লেসমেন্ট হবে। অর্থাৎ বিজেপি চাইছে এই মুহূর্তে কাজের লোককে দায়িত্ব দিতে, কাছের লোককে দায়িত্ব দিতে নয়, কিন্তু সেই জায়গাটা ইভ্যালুয়েশন হবে কি করে? আর এই পর্যবেক্ষকদের দায়িত্বই হবে সেই সেই সেতু বন্ধনটা করা। অর্থাৎ রাজ্য নেতৃত্ব 2026-এর লক্ষ্যে একটা টাস্ক ঠিক করবেন, একটা 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 সীমারেখা তারা ঠিক করবেন, কিভাবে রোডম্যাপটা হবে সেটা ঠিক করবেন, এবং জেলা ওয়াইজ সেগুলোকে ভাগ করে দেওয়া হবে যে তোমাদের এই কাজটা করতে হবে।
জেলা নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, বুথ নেতৃত্ব সেটা করতে পারছেন কিনা সেটা এই জেলা ওয়াইজ পর্যবেক্ষকরা ঠিক করবেন এবং তারপর তারা রাজ্য নেতৃত্বকে রিপোর্ট করবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে সেই স্ট্রাকচারই চলবে। যদি রিপ্লেসমেন্টের দরকার হয় রাজ্য নেতৃত্ব এই পর্যবেক্ষকদের রিপোর্টের উপর ভিত্তি করে সেই চেঞ্জেসটা করবে। তাহলে কারা কারা এই দায়িত্ব পেতে পারেন এখনো ফাইনালাইজ কিছু হয়নি, কিন্তু মোটামুটি একটা প্রাইমারি নাকি রূপরেখা ঠিক হয়েছে এবং সেই রূপরেখা ওয়াইজ এই নামগুলো শোনা যাচ্ছে। যদিও আবার বলছি এটা একদম প্রাইমারি তালিকা, এখানে অনেক চেঞ্জ হতে পারে, ফাইনালি এই পোস্টটা নাও আসতে পারে, কিন্তু আপাতত যেটা ঠিক হয়েছে সেখানে কুচবিহারের দায়িত্ব যেতে পারে নিশীথ প্রামাণিকের কাছে, আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হতে মনোজ টিকাকে, জলপাইগুড়ি পেতে পারেন জয়ন্ত রায়, দার্জিলিংকে দুভাগে ভাগ করা হচ্ছে, দার্জিলিংয়ের যে পার্বত্য অঞ্চল সেটা পেতে পারেন রাজু বিস্তা, দার্জিলিংয়ের যে সমতল অঞ্চল রয়েছেন সেটা পেতে পারেন ডক্টর শঙ্কর ঘোষ, উত্তর দিনাজপুরের দায়িত্ব যেতে পারে বিশ্বপ্রিয় রায়চৌধুরী, দক্ষিণ দিনাজপুরে দেবজিৎ সরকার, মালদাতে খগেন মুর্মু, মুর্শিদাবাদে মাহফুজা খাতুন, নদিয়াতে জগন্নাথ সরকার। এরপর দুটো বড় জেলা আসছে, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। ওখানে অনেকগুলো করে আসন রয়েছে, এখানে তিনজন নেতাকে দায়িত্ব দেওয়া হতে পারে দুই জেলাতে। উত্তর চব্বিশ পরগনাতে মন্ত্রী শান্তনু ঠাকুর, শিলভদ্র দত্ত, অর্জুন সিং, দক্ষিণ চব্বিশ পরগনাতে জগন্নাথ চ্যাটার্জি, দীপাঞ্জন গুহ, অভিজিৎ দাস, এদের নাম শোনা যাচ্ছে। এরপর বাকি জেলাগুলোর চিত্রটা অনেকটা এইরকম হতে পারে। কলকাতাতে সজল ঘোষ, হাওড়াতে সঞ্জয় সিং এবং উমেশ রায়, হুগলিতে লকেট চ্যাটার্জি এবং বিমান ঘোষ, পূর্ব মেদিনীপুরে শঙ্কুদেব পান্ডা, পশ্চিম মেদিনীপুরে সায়ন্তন বসু, পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়াতে সুভাষ সরকার, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, পূর্ব বর্ধমানে রাজু ব্যানার্জি, পশ্চিম বর্ধমানে অগ্নিমিত্রা পাল এবং বীরভূমে দুধকুমার মণ্ডল। মোটামুটি এই স্ট্রাকচারটা, এই নামগুলো শোনা যাচ্ছে। আবারও বলে দিচ্ছি এটা একবারই প্রাইমারি ভাবে শোনা যাচ্ছে, হয়তো শেষ অব্দি এটা এক্সিকিউট নাও হতে পারে, এই নামে অনেক চেঞ্জেস আসতে পারে, স্ট্রাকচার ওয়াইজ অনেক চেঞ্জ হতে পারে, কিন্তু রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের মধ্যে একটা সেতু বন্ধনের দরকার আছে। কিভাবে কার কাছ থেকে কি হেল্প লাগবে, যে টাস্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো ঠিকঠাক ভাবে এক্সিকিউট হচ্ছে কিনা, এইটার জন্য কিন্তু এরকম একটা স্ট্রাকচারের কথা শোনা যাচ্ছে এবং এই নামগুলো প্রাইমারি ভাবে সেখানে ঠিক হয়েছে। যদি সত্যি এটা হয় তাহলে অবভিয়াসলি বলা যাবে এটা কিন্তু একটা ওয়েলকাম স্টেপ হতে চলেছে। এবং এখানে সব থেকে বড় কথা, যে বার্তাটা আবারও বলছি দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব, সেটা হচ্ছে এক হ্যায় তো সেফ হ্যায়। এই বার্তাটা যতক্ষণ না মানুষের মধ্যে আস্থা জাগাতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ সত্যি এক হবে না এবং এক হয়ে বিজেপির পক্ষে ভোটটা নিয়ে আসবে না। তিন নেতাকে রাজ্য স্তরে ব্যবহার করা হবে, এই ডিসিশনও মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, যেটা বিজেপি কর্মীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেটাকেও কার্যত মান্যতা দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেটা হচ্ছে কাছের লোক নয়, কাজের লোক, তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে। এমনিতেই যারা সদস্য সংগ্রহ করেছেন তার বেসিসে ডিপেন্ড করে কিন্তু পদ ঠিক হবে এবং তারপরও সেই পদ পাওয়ার পর তারা সত্যি আপদ হয়েছেন না বিপদ হয়েছেন সেটাকে কিন্তু ইভ্যালুয়েট করা হবে, অর্থাৎ তারা সত্যি সত্যি কাজটা পারফর্ম করতে পারছেন কিনা। এবং এখানে কর্মীদের তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আরেকটা বড় অভিযোগ গেছে, সেটা হচ্ছে বিজেপির পদ পাওয়ার পর অনেকেই নাকি তৃণমূলের সঙ্গে লিয়াজো করে চলছেন, অর্থাৎ করছেন তো বিজেপি, কিন্তু কাজগুলো এমন করছেন যাতে বিজেপির সুবিধা না হয়, তৃণমূলের সুবিধা হয়। সেই জায়গাটা মাথায় রেখেও কিন্তু এই পর্যবেক্ষকের পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। এবং সব থেকে বড় কথা, মানুষকে এই বার্তাটা দিতে হবে, আন্দোলন আরো তীব্রতর করতে হবে, যে লোক ফুলটোস গুলো শাসক দল তুলে দিচ্ছে সেগুলোকে নিয়ে রাস্তায় নামতে হবে। এবং এই সমস্ত কিছুর এক্সিকিউশনই মোটামুটি জানুয়ারির মাঝামাঝি মকর সংক্রান্তি পেরোলে এটা হয়ে যেতে পারে, এমন একটা কিন্তু কেন্দ্রীয় স্তর থেকে আসছে। যা শোনা যাচ্ছে সেগুলো অবশ্যই সদর্থক পদক্ষেপ এবং হলে সেটা কিন্তু বঙ্গ বিজেপির জন্য সত্যিই ভালো হবে। কিন্তু যদি শেষ পর্যন্ত না হয় তাহলে এটা অন্তত বোঝা যাবে যে এই সবই গুজব এবং কাগুজে খবর। এগুলো শুনতে ভালো লাগে কিন্তু এক্সিকিউট করতে তবেই তো এগুলো বোঝা যাবে যে হচ্ছে কি হচ্ছে না। অর্থাৎ এই রাজ্যে বিজেপি ঠিক কি করতে চাইছে এবং বঙ্গ বিজেপি তৃণমূল কংগ্রেসকে সরাতে কতখানি আন্তরিক, সেই টোনটা কিন্তু জানুয়ারিতেই কার্যত সেট হয়ে যাবে। সত্যি সত্যি 2026-এর লক্ষ্যে বিজেপি লাফাতে চলেছে এবং এই রাজ্য থেকে তৃণমূলকে রিপ্লেস করতে চলেছে, নাকি এই যে সেটিং এর কথা মানুষ বলে সেটাই সত্যি হতে চলেছে, সেই ধ্রুব সত্যটা কিন্তু জানুয়ারিতেই মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। সত্যি যদি এই সদর্থক পদক্ষেপগুলো হয় মানুষ আস্থা পাবে এবং 26-এর জন্য তারাও কিন্তু অনেক সিরিয়াসলি বিজেপিকে নিয়ে ভাববে। আর যদি না হয় এখন থেকেই বোধহয় রাজনৈতিক অল্টারনেটিভ ভাবার কথা তারা শুরু করে দেবে। কেননা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জামানায় যেভাবে চলছে রাজ্যটা, তাতে তারা যে সেফ নয় এবং আগামী দিনটা যে সত্যি অন্ধকার এটা মানুষ বুঝে গেছে। কিন্তু সেই রিপ্লেসমেন্টের জায়গাটা নেবে কে? বাম কংগ্রেস এখনো সেই আস্থাটা জিততে পারেনি, ফলে বিজেপির উপর একটা ভরসা আছে। কিন্তু বিজেপি যদি এটা টেকেন ফর গ্রান্টেড করে তাহলে তাহলে কিন্তু তাদেরকেও চরম খেসারত দিতে হবে।
সুতরাং জানুয়ারি খুব ক্রুশিয়াল হতে চলেছে বঙ্গ রাজনীতির জন্য, বিশেষ করে বঙ্গ বিজেপির জন্য, এবং এই রাজ্যে 26-এ যারা পরিবর্তন চান তাদের কাছেও ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। কি বলবেন, সত্যি বিজেপি সিরিয়াসলি এগুলো ইমপ্লিমেন্ট করবে, নাকি ওই কাগজে খবর হয়েই থেকে যাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।